বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেক্টরের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা অনুদান হিসেবে সরকারের কাছ থেকে একটা সাহায্য পাবেন। এই মর্মে প্রথম আলোতে একটি সংবাদ বেরিয়েছে। সেই সংবাদটি 21শে ফেব্রুয়ারি মূলত সংবাদটি আসছে। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো যেটা বলা হয়েছে যে দেশের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরি অনুদান দেবে সরকার। এ টাকা পেতে আবেদন করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের। অনুদান পেতে আবেদন শুরু হবে 1 মার্চ থেকে। আবেদন করতে হবে অনলাইনে, হার্ড কপিতে কোনো আবেদন নেওয়া হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কোনো দুর্ঘটনা ঘটেছে, তাদেরকে মূলত এই সাহায্যটি দেওয়া হবে। তবে সাহায্য পাওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো মেনে চলতে হবে। দেশের সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত বা সংযুক্ত স্বতন্ত্র অনুদানপ্রাপ্ত বা অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা স্বীকৃতিপ্রাপ্ত এমপিওভুক্ত সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ার নিমিত্তে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরি আবেদন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের লেখাপড়া যাদের মান ভালো তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো শর্তগুলো হচ্ছে, দেশের সব সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত স্বতন্ত্র অনুদানপ্রাপ্ত অনুদানহীন ইবতেদায়ী মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত এমপিওভুক্ত সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তাদের জটিল ও ব্যয়বহুল রোগ এবং দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন। পরের শর্তটি হচ্ছে, সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ জটিল ও ব্যয়বহুল রোগ দুর্ঘটনা বা শিক্ষায় ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন। তবে বিশেষ মঞ্জুরির প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে। সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে প্রদান করা হবে। আর এছাড়া আরেকটি কাজ হচ্ছে, শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের যে অনলাইন জন্ম সনদ রয়েছে সেটা দিতে হবে। এছাড়া বাবা মায়ের ভোটার আইডি কার্ডের কপির সাথে সংযুক্ত করতে হবে। আর শিক্ষকদের ক্ষেত্রে তাদের যে ব্যাংক হিসাব রয়েছে সেই ব্যাংক হিসাবটি দিতে হবে। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের যে মোবাইল ব্যাংকিং হিসাব রয়েছে সেই একটি নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলে তারপরে সেই নাম্বারটি দিতে হবে এবং আবেদন করার আগেই সেই মোবাইল নম্বরটিকে নগদ অ্যাকাউন্ট চালু করে নিতে হবে। তো এখানে তাদেরকে আরেকটি কাজ করতে হবে যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিটির সভাপতি এবং শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যায়িত প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রত্যয়ের নমুনা ওয়েবসাইটে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ আরেকটা শর্ত এখানে রয়েছে, যারা বিগত বছরের এর আগেও শেখ হাসিনা সরকার থাকতে এই অনুদান দেওয়া হয়েছিল, যারা এর আগে পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। তাছাড়া কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বিভাগ জানিয়েছে, বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে তারপরে সেখান থেকে আবেদন করতে হবে। আবেদনটা কীভাবে করতে হবে সেই প্রসেসটিও এখানে দেয়া আছে। যদি কেউ চায় আমরা অবশ্যই সেখানে তাদেরকে কমেন্টে হেল্প করে দেব। তো এই যে শর্তগুলো দেওয়া রয়েছে এই শর্তগুলো যারা পূরণ করতে পারবে অবশ্যই প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো প্রস্তুত রাখতে হবে আবেদন করার পূর্বেই। শিক্ষার্থীদের ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে এবং শিক্ষকদের ক্ষেত্রে যে শর্ত, সেই শর্ত যারা পূরণ করতে পারবে তাদের এই সমস্যাগুলো রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আগে যারা পেয়েছেন তারা কিন্তু আর আবেদন করার তাদের আর প্রয়োজন নেই। তো এই হচ্ছে বিষয়টি। বাংলাদেশের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত একটি সুসংবাদ যে বলি আমরা, সেই সুসংবাদটি আসছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো আমি এই নিউজটি গতকালকেও দেখেছিলাম, যে তারপরেও আমি সেখানে একটু কনফিউশনে ছিলাম। তো পরবর্তীতে আজকে যখন আবার বাংলাদেশের একটি মূলধারার সংবাদ মাধ্যম প্রথম আলোর অনলাইনে
তাদের যে পেজ রয়েছে, অনলাইন যে তাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যেটি দেখলাম আবার সেই সংবাদটি, যে বাংলাদেশের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে সরকারিভাবে অনুদান প্রদান করা হবে। তো এই অনুদানের যে পরিমাণটা, সেটা কতটুকু হবে সেই পরিমাণে এখন বলা হয়নি। তবে কয়েক বছর আগে, দ্যাট মিনস 24 সালের দিকে অথবা 23 সালের দিকে, আমার এক্সাক্ট এখন খেয়াল নেই, তো সেই সময় সম্ভবত 23 সালের দিকেই এরকম আরেকবার অনুদান দেওয়া হয়েছিল, যে করোনাকালীন সময়ে যে সকল শিক্ষকরা এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুদান দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু এই অনুদানের অর্থ কীভাবে বন্টন করা হবে, কে কে কোন পরিমাণে পাবে, সেটাও শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছিল। তো সম্ভবত তখন 5 লক্ষ টাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এবং শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের জন্য অনুদান দেওয়া হয়েছিল। তো সেখানে একটা পরিমাণ ছিল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, আর একটা পরিমাণ ছিল লাইব্রেরির জন্য বই ক্রয়ের জন্য, আরেকটা পোরশন বা অনুপাত বা অংশ ছিল অনগ্রসর শিক্ষার্থীদের জন্য, তাছাড়া আরেকটা অংশ ছিল শিক্ষকদের জন্য। তো এখানেও হয়তো বা সেই রকমই বলা হবে, যে যতটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি সংবাদে বলা হয়েছে যেটা, যে এই অর্থটা সাধারণত শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে যারা দুর্ঘটনায় আহত অথবা দুরারোগ্য কোনো ব্যাধিতে আহত রয়েছে, দুর্ঘটনা ব্যাধির কারণে তারা তাদের অর্থনৈতিক সমস্যার কারণে চিকিৎসা করতে পারছে না, যে সকল শিক্ষকরা তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, চিকিৎসা করাতে পারছে না, তারপরে যে সকল প্রতিষ্ঠানগুলো অসচ্ছল এবং পিছিয়ে রয়েছে অন্যদের তুলনায়, সেই প্রতিষ্ঠানগুলোর জন্য, সেই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই অনুদানের অর্থটা প্রদান করা হবে। এই অনুদান প্রাপ্তির ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া রয়েছে, যে শর্তগুলো আমরা সংবাদে দেখেছি। তার মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে, যারা এর আগের বারে অর্থ পেয়েছিল অনুদান, তারা এবারে আবেদন করতে পারবে না। যদি তারপরেও কেউ ভুলবশত আবেদন করে অথবা যদি তথ্য গোপন রেখে কেউ আবেদন করতে চায় বা করে অর্থের লোভে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং এই যে অর্থের পরিমাণটা, এই অনুদানটা দেওয়া হবে হচ্ছে বিশেষ করে অসচ্ছল এবং অনগ্রসর প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করা হবে। তার মধ্যে আবার অনগ্রসর কিন্তু তাদের পড়াশোনার মান ভালো, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে শিক্ষার্থীরা আবেদন করবেন এই ওয়েবসাইটে যখন যাবে, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, সেখানে তাছাড়া আমরা এখানে যে সংবাদটি এখানে আমি দিয়েছি প্রথম আলো, যদি কেউ সরাসরি সেই প্রথম আলোর সেই সংবাদে যায়, সেখানে কিন্তু এই ওয়েবসাইটগুলোর অ্যাড্রেস তোমরা দেখবে, এবং শিক্ষকদের ক্ষেত্রে আপনারা দেখবেন নিউজের মধ্যে কিছু কিছু জায়গায় ওয়েবসাইট লিখে ব্লু করে কালার করে দেওয়া আছে। ওই ব্লু কালারে যেটা রয়েছে ওটাতে ক্লিক করলে কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যাবে। এটা হচ্ছে লিঙ্ক তৈরির একটাই। তো সেখান থেকে সরাসরি ওখানেও ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তবে অনেক সময় এগুলো খুঁজে পাওয়া টাফ হয়ে যায়, সেই জন্য প্রথম আলোর এই সংবাদটি আমি যে শেয়ার করেছি, সেই প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে আপনারা এবং অনেকেই শিক্ষার্থীরা কিন্তু আবেদনটা সঠিকভাবে করতে পারেন, অনেক সময় তাদের ভুল হয়ে যায়। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই আবেদনটি করে দিলে সবচেয়ে ভালো হবে। এবং এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে অবশ্যই নগদ অ্যাকাউন্ট খুলে সেই ধরনের নাম্বার দিতে হবে, আর শিক্ষকদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং তাদের যে জন্ম সনদ রয়েছে, অনলাইন জন্ম সনদ, অনেকেরই অনলাইন থাকে না, অ্যানালগ রয়েছে, মানে অ্যানালগটা দিয়ে হবে না, অনলাইন জন্ম সনদ দিতে হবে। তাছাড়া যে পিতা মাতার ভোটার আইডি কার্ডের কপি দিতে হবে। তো ইত্যাদি কাগজ যেগুলো রয়েছে সংবাদে আমরা দেখেছি, সেগুলো অবশ্যই তৈরি করে রাখতে হবে। তো এই যে অনুদান প্রদান করা হবে, অনুদানটি এক্সাক্ট কত তারিখে দেওয়া হবে সেটা বলা হয়নি, কিন্তু 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এই সময়ের মধ্যে আবেদন করার পরে হয়তো বা যাচাই বাছাই করা হবে, তারপরে এই অর্থ পরিশোধ করা হবে বা অর্থ প্রদান করা হবে। সবচেয়ে যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই সময়ে যারা অনগ্রসর রয়েছে, অনেক শিক্ষক রয়েছেন যারা আসলেই তাদের অর্থের অভাবে, গতকালকে আমার স্কুলে একজন খুব বয়স্ক ব্যক্তি সাহায্যের জন্য আসছেন। তিনি দুর্ঘটনায় কবলিত এবং তার কোমরের যে পাঁজরের হাড় ভেঙে গিয়েছে, দুর্ঘটনার কারণে দুটো হাড় ভেঙে গিয়েছে, সেজন্য তিনি চিকিৎসা করতে পারছেন না। একসময় তিনি বরগুনা জেলার
কুয়াকাটা যাওয়ার পথে খেপুপাড়া নামক একটি জায়গা রয়েছে, সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান তিনি চাকরি করতেন। কিন্তু তিনি যে সময়টা চাকরি করতেন সেই সময় প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। তিনি যখন রিটায়ারমেন্টে আসছেন তারপরে সেই প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়েছে, যার ফলে তিনি কিন্তু কোনো ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাননি। তো গতকালকে তিনি আমাদের প্রতিষ্ঠানে সাহায্যের জন্য এসেছিলেন। আমরা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু তিনি কথা বলতে বলতে কান্না করে দিয়েছিলেন। তো আসলেই বাংলাদেশের প্রচুর সংখ্যক শিক্ষক এরকম সমস্যায় রয়েছেন। আবার অনেকে রয়েছেন যে এমপিওভুক্ত, কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পরে এখন পর্যন্ত তাদের যে সরকারি যে সাহায্য, বা এটা আমরা সরকারি সাহায্য বলবো না, আমাদের প্রতি মাসে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ অর্থ কেটে রাখা হয় 10%, তার মূল বেতনের 10% কেটে রাখা হয়। এই যে 10% কেটে রাখা হচ্ছে, এই টাকার কিন্তু কোনো ধরনের হিসাব নেই। আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি শিক্ষা উপদেষ্টা, তার মুখে শুনেছি যে 2000 কোটি টাকা এরকম বা তারও বেশি অর্থ এই যে শিক্ষকদের জমা রাখা ছিল সেটা উধাও হয়ে গিয়েছে। বিগত দিনে যারা ছিল তারা সেই অর্থ আত্মসাৎ করেছে। তাহলে এই কারণে হাজার হাজার শিক্ষক কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পরেও তারা তাদের সেই জমাকৃত অর্থ, এটা অবশ্যই আমি বলবো সাহায্য না, এটা হচ্ছে জমাকৃত অর্থ, তারা কিন্তু চাইলে এর এগেইনস্টে মামলা করতে পারে, কারণ এর যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রতি মাসের এমপিওতে কিন্তু এর প্রমাণ রয়েছে। কেউ এই প্রমাণ ডিলিট করতে পারবে না, এটা কি কেউ অস্বীকার করতে পারবে না। তারা চাইলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা রয়েছে, ইভেন সরকারের বিরুদ্ধেও চাইলে এই শিক্ষকরা মামলা করতে পারবেন, কারণ তাদের কাছে অর্থের যে কেটে নেওয়া হয়েছে সেটার প্রমাণ রয়েছে। তাহলে শিক্ষকের কর্তনকৃত অর্থ শিক্ষকদের কিন্তু ফেরত দেওয়া হচ্ছে না, গড়িমসি করা হচ্ছে, তাদের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এই অর্থ প্রাপ্তির জন্য তাদেরকে ঘুষ দিতে হচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে তার রিটায়ারমেন্টের পূর্বে এই অর্থ পরিশোধ করার কথা, সেখানে সেই অর্থ কিন্তু তারা পাচ্ছেন না। অনেক শিক্ষক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন, অনেক শিক্ষক মৃত্যুবরণ করছেন, তারপরেও তারা তাদের এই জমাকৃত অর্থ ফেরত পাচ্ছেন না। বাংলাদেশে যে সরকারই আসছে, সকল সরকারই কিন্তু উদাসীন এই বিষয়ে। যারাই এই আমরা বলি কল্যাণ ট্রাস্ট, কেউ বলেন অবসর কল্যাণ ট্রাস্ট, এইখানে যারাই একবার ওখানে ঢুকেন তারা কিন্তু ফুলে ফেপে কলা গাছ হয়ে যান মুহূর্তের মধ্যে, কারণ এই যে শিক্ষকদের জমাকৃত অর্থ তারা আত্মসাৎ করেন। বিগত দিনে যারাই এই কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন তারা সকলেই অর্থ আত্মসাৎ করেছেন এবং রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছেন। বেতনের যে তাদের যে সম্মানের টাকা, তার চেয়ে কয়েকশো গুণ তাদের আয় ইনকাম বেড়ে যায় যখনই তারা ওখানে এই আলাদ্দিনের চারাক হাতে পেয়ে যান। সুতরাং সরকারের এখানে যে সরকারই আসে, সকল সরকার উদাসীন থাকে। এই জন্য সকল শিক্ষকদেরকে এই বিষয়ে প্রতিবাদ জানাতে হবে, এবং তারা যাতে, শুধু তাদেরকে বলা হয় অনুদান দেওয়া হচ্ছে, অনুদান দেওয়া হোক বা যেটাই দেওয়া হোক এটা তার সম্মানই, এবং তিনি এটা কিন্তু পরিশ্রম করে নিচ্ছেন। পরিশ্রমের টাকা কখনো অনুদান হয় না। আমি যদি কোথাও কোনো কাজ করি, সেই কাজের বিনিময়ে যখন আমাকে অর্থ দেওয়া হবে সেটা হচ্ছে আমার পারিশ্রমিক, সেটা কখনো অনুদান হতে পারে না। সুতরাং এই যে অনুদান শব্দটি ব্যবহার করে কিন্তু শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে। সুতরাং এই যে অনুদান দেওয়া হোক বা যাই দেওয়া হোক, প্রতি মাসে যেটা দেওয়া হচ্ছে এটা শিক্ষকদের পারিশ্রমিক, সেই পারিশ্রমিক থেকে যে 10% টাকাটা কেটে রাখা হচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে সেগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে, কেন নির্দিষ্ট সময় শেষে শিক্ষকদের হাতে সেই টাকাটা পৌঁছায় না, এই বিষয়ে কিন্তু কোনো শিক্ষক নেতা যাবৎকালে কঠিন কোনো আন্দোলন গড়ে তোলেননি বা কঠিন কোনো প্রতিবাদ করেননি। সুতরাং সকল শিক্ষকদের উচিত এই বিষয়ে প্রতিবাদ করা, যাতে কোনো শিক্ষক রিটায়ারমেন্টের পূর্বেই তার জমাকৃত অর্থ ফেরত পান, এবং রিটায়ারমেন্ট যেদিন করবেন সেদিন যেন সরকারি নিয়মে বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেরকম রিটায়ারমেন্টে যাওয়ার সাথে সাথে তাদের জমাকৃত অর্থ পান, শিক্ষকরা কিন্তু সেটা পান না। সুতরাং সরকারি কর্মচারীদের যে টাকাটা কেটে রাখা হয় সেটা তাদের পারিশ্রমিক, কিন্তু শিক্ষকদের যেটা কেটে রাখা হচ্ছে সেটা পারিশ্রমিক নয়, এটা তাদেরকে সাহায্য দেওয়া হচ্ছে, করুণা করা হচ্ছে। এই ধরনের কোনো বিষয় আসলে আসা উচিত নয়। সকল শিক্ষকদেরকে এই বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে, আরো বেশি প্রতিবাদ মুখর হতে হবে, এবং চাইলে যে সকল শিক্ষকরা তাদের অর্থ ফেরত পাচ্ছেন না তারা কিন্তু তাদের এমপিও যে ডকুমেন্টস রয়েছে টাকা কাটার, সেগুলো নিয়ে আইনের আশ্রয় নিতে পারেন। সকল শিক্ষকদেরকে এই বিষয়ে আমি বলবো, অনুরোধ করব, তারা যেন আইনজীবীদের সাথে আলোচনা করে এই বিষয়ে তাদের আইনগত পদক্ষেপ গ্রহণ করেন, যেন কোনো শিক্ষক এরকম রিটায়ারমেন্টের পরে ভিক্ষা করতে না হয়, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তায় ঘুরে চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে না হয়। সরকার অনুদান দিচ্ছে, এই অনুদান একেবারেই খুব নগণ্য, কারণ 5 লক্ষ টাকা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের উন্নয়নের জন্য, অনগ্রসর শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য খুব অল্প সামান্য অর্থ শিক্ষকরা হয়তো পাবেন, 5,000 বা 6,000 টাকা পাবেন। তো এই যে 5,000-6,000 টাকা কিন্তু বিশাল কোনো অঙ্ক নয়, কিন্তু শিক্ষকদের যে অর্থটা কেটে রাখা হচ্ছে এটা যেন সঠিক সময় তাদের হাতে পৌঁছানো হয়। শিক্ষকদের যেন প্রতি মাসে যেটা দেওয়া হচ্ছে এটা যেন পারিশ্রমিক বলা হয়, এটাকে যেন অনুদান বলা না হয়, এটাকে যেন সম্মানই বলা হয়। সুতরাং এই শব্দগুলো
যে জঘন্য ন্যাক্কারজনক যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। সকল শিক্ষক নেতাদের কাছে অনুরোধ করব, আপনারা শিক্ষকদের অধিকার নিয়ে আরো বেশি সোচ্চার হন। জাতীয়করণ যদি করা হয় তাহলে এই ধরনের অপমানজনক শব্দগুলোর থেকে শিক্ষকরা মুক্তি পাবে। আশা করছি বর্তমানে যে আন্দোলন চলছে ঢাকাতে আরো বেশি আন্দোলন বেগবান হোক, সকল শিক্ষকরা অংশগ্রহণ করুক এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠিত হোক, সেই আশা প্রার্থনা রেখে অনুদান যেটা আসছে সকল শিক্ষক শিক্ষার্থীদের যেন সুষমভাবে সমানভাবে বন্টন করা হয় এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের জন্য আরো বেশি উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য সরকার যেন আরো দ্রুত কঠিন এবং আরো মানসম্মত যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে, সেই প্রার্থনা সেই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।